যে শিক্ষিত হও, দেখবা তোমাদের পিছনে মেয়েরা ঘুরবে। যে হিট করছিল আমাকে। যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারু সাহিত্য অনুষ্ঠান থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি, লেখক, সংবাদ পাঠক রবিউল মাশরাফি। রবিউল মাশরাফি দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছেন বিভিন্ন সাহিত্য সংগঠনের দায়িত্বে। আমরা আজ তার সাথে কথা বলবো, তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার ছোটকাল, বড়কাল এবং সাহিত্যের যে পরম্পরা, সেই সব বিষয়ে আমরা আজ আলোচনা করব। আজকে এই অনুষ্ঠানে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রবিউল মাশরাফি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পর্যায়ে আমরা জানতে চাইব, যদি একটা সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ উঠছে, এই টাইমে আপনাকে একটা ছোট নৌকা করে ছেড়ে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? ধন্যবাদ আফসান নিজাম ভাই। এটা একটা কঠিন প্রশ্ন, যে আসলে এটা প্রতিটা মানুষের জীবনেই আসতে পারে। সেটা প্রতিটা মানুষ না, দেশ ও জাতির রাষ্ট্রীয় জীবনেও এরকম খুব বড় সমুদ্রের ঢেউয়ের মধ্যে ছোট্ট একটি নৌকা আমাকে যদি দিয়ে দেওয়া হয়, যে এই উত্তাল সাগর পাড়ি দিতে হবে এই ছোট্ট নৌকা দিয়ে, সেটা সব জীবনেই আসতে পারে। তা আমি সেক্ষেত্রে আসলে কি করব, সেটা হচ্ছে বিষয়। যে ছোট্ট নৌকাটাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করা হবে। তা সেক্ষেত্রে যে কৌশলগুলো, যে ওই প্রতিকূলতার মাঝে আমাকে টিকে থাকতে হবে, প্রতিকূল যে ইগুলো, ওটাকে আইডেন্টিফাই করে সেটাকে প্রতিরোধ করতে হবে। প্রশ্ন হচ্ছে, প্রতিরোধ আমি করতে পারবো কি না? আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। যদি না হয়, মানুষ তো সবসময় হেরেও যেতে পারে, সবসময় জিতবে না। হেরে যাওয়ার মধ্যেও যে বিজয় আছে, আমরা রবিউল মাশরাফির কথায় বুঝতে পারলাম। ফ্যাক্ট হলো যে সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই, হেরে গিয়েও জিততে পারি। রবিউল মাশরাফির এই হেরে যাওয়ার মধ্য থেকে যে জিতে যাওয়ার জায়গাটা, সেই ছোট্ট সময়ে সে হামাগুড়ি দেওয়ার উপর বোঝার পর থেকে সে কীভাবে এই সময়টাকে অতিবাহিত করে আসছে, সেই সম্পর্কে জানতে চাইব তার কাছে। অনেক ধন্যবাদ আফসান নিজাম ভাই। আমি আসলে প্রতিকূলতার মাঝেই আমার বেড়ে ওঠা। শৈশব থেকে যদি বলি, যে আমি যুদ্ধ দেখেছি, কিন্তু খুবই ছোট। তা আমার আব্বা গ্রামের বাড়িতে, আমরা ভাই বোন থাকতাম। আমার আব্বা থাকতেন খুলনায়, পাইকগাছা থানায়। তো সেই সময় যে যুদ্ধের সময় আমরা ছিলাম, সে সময় শব্দ হতো বিভিন্ন জায়গায়, আমরা শব্দগুলো শুনতাম, কিন্তু যুদ্ধটা ওভাবেই দেখিনি, সরাসরি না, কিন্তু জানছি যে যুদ্ধ হচ্ছে। তো সেই সময় আমার মা আমাদের গ্রামের বাড়িতে মাটি অনেকটা গর্ত করে সেখানে তার স্বর্ণ অলংকার, যা তখন ওই যে তামার গ্লাসের মধ্যে করে তারপর রেখে দিত। তো সেই কথাটা একটু বাড়িয়ে দিচ্ছি এই কারণে, যে তখন থেকে আমাদের প্রতিকূলতা, যে তখন আমরা স্কুলে যাব ঠিক সেই মুহূর্তে আবার স্কুলে যাওয়া হতো না। তারপরে আমরা খুলনা চলে আসলাম, স্কুলে ভর্তি হলাম। স্কুলে ভর্তি হয়েও আমাদের সাথে যেসব ছেলেপেলেরা দেখা যাচ্ছে যে স্কুল পালাতো, আমিও আমার জীবনে অনেক স্কুল পালিয়েছি। আমি খুলনা রূপসা স্কুলে পড়তাম। তো ওখান থেকে স্কুল পালিয়ে আমরা নদীর ওপারে একটা ট্রেন ছিল, রূপসা পূর্ব থেকে বাগেরহাট পর্যন্ত যেত। তা আমরা পালিয়ে অনেক সময় ক্লাস পড়া পারতাম না, যার জন্য আমরা করতাম কি, স্কুল পালাতাম। তা পালাতে এরকম খুব নিজেদের কাছেও খারাপ লাগতো, যে কতদিন পালিয়ে এরকম করা যায়। সব ক্লাসে না, হয়তো মাসে 2 দিন পালিয়ে ওপাশে যেতাম। আমাদের ফেরিঘাট ছিল, ফেরিতে পার হতাম। একদিন হঠাৎ করে এক মুরব্বি আমার ঘাড়ে হাত দিয়ে বলল, বাবা স্কুল পালাইও না। তা উনি যে কথাটা বলছিলেন, যে শিক্ষিত হও, দেখবা তোমাদের পিছনে মেয়েরা ঘুরবে। যদিও কথাটা বলা ঠিক হয়নি আর কি, যে মেয়েরা ঘুরবে সেটা না, কিন্তু উনি যেটা বলছিলেন সেটা আমি বললাম। তা আমার ভিতরে আসলে খুব একটা করছিল, যে হিট করছিল আমাকে, যে হ্যাঁ, ক্লিক করছিল যেটাকে বলা হয়। তখন আমি রূপসা স্কুল চেঞ্জ করে শিপইয়ার্ড স্কুলে গেলাম। ওখান থেকে আমার পড়াশোনাটা পুরো উদ্যমে শুরু হলো। ওখান থেকে আমি পাশ করলাম, পাশ করে কমার্স কলেজে পড়ার পরে
তারপরে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন সাহিত্য সংগঠন না, কিন্তু সাহিত্যের বিভিন্ন যদি আবৃত্তি হতো বা কোনো একটা কিছু হতো, সেই সব জায়গায় আমি যেতাম। তা প্রতিকূলতা শিক্ষা জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবনেও ছিল। তারপরে হচ্ছে চ্যালেঞ্জিং জীবন যেটা, সেটা হচ্ছে কি আমার চাকরি। এই চাকরিতে আসার আগেও লেখালেখির কথাও মনে আপনি প্রশ্ন করেছেন, যে লেখালেখিতে আসাও আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন আমার এক স্যার ছিলেন গোলাম মুস্তফা সিন্দাইনি স্যার। ওনার কাছে আমি বললাম যে আমি নবীন ভুবনে খুলনা বেতারে, খুলনা রেডিও ছিল তখন নাম, ওখানে আমি সাহিত্য প্রোগ্রাম করব, একটা করতে চাই, গল্প পড়তে চাই। তখন আমি একটা গল্পটা লিখে 1987 সাল ওই গল্পটা লিখে আমি প্রথম শুরু করি হচ্ছে রেডিওতে এই মিডিয়ায় আসা, মিডিয়া মানে ভোকালিস্ট হওয়া আর কি। রবিউল মাশরাফির জার্নিটার মধ্যে একটা খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হলো একজন মুরব্বী তার পিঠে হাত দিয়েছেন। এই যে একজন রুহানিয়াত, একজনের প্রয়োজন যে একজন মানুষকে পরিবর্তন করে দিতে পারে, এই ধরনের অভিভাবক খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ফ্রান্সের কথা যদি আমরা জানি বা ইউরোপের বিভিন্ন দেশে জানি যে যারা রিটায়ার্ড করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের জন্য কমিউনিটি হল আছে। এই যারা রিটায়ার্ড করে তাদের গল্পগুলো সে বলে যে আমার জীবনে আমি এরকমভাবে স্ট্রাগল করেছি বা এই পর্যায়ে আমি আসার জন্য আমার জার্নিটা সেইখানে ছোটো ছোটো বাচ্চারা যায়, তরুণরা যায়, ওই জায়গায় তারা এই কমিউনিটি কনভেনশন হলগুলো থাকে, সেখানে তারা এগুলো শোনায়। আমরা হয়তো আমাদের অভিজ্ঞতাগুলো সেভাবে শেয়ার করতে পারি না, হয়তো আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে, বা আমাদের সেভাবে সেমিনার, সিম্পোজিয়াম বা এরকম কমিউনিটি হল নেই। কিন্তু এই যে অভিজ্ঞতার জায়গাটা আমরা জানতে চাইবো তার কাছে, যে অভিজ্ঞতার ভিতর দিয়ে যে এই যে জার্নিটা চলে আসলো, সাহিত্যের যে জার্নিটা, ভোকালিস্ট হয়ে যাওয়ার জার্নিটা, সেটা কিভাবে হয়ে উঠলো, প্রথম কবিতা কিভাবে প্রকাশ হলো, সেটার সময় তার অনুভূতিটা কী ছিল, সেটা জানতে চাই। রবিউল মাশরাফি, আপনার কাছে সেই বিষয়টা একটু সবিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। সেটা হচ্ছে প্রথম আমার ভোকালিস্ট হওয়ার কথাই বলি। আমি প্রথম, আমাদের লজিং মাস্টার ছিলেন, ওনার ইচ্ছে ছিল যে উনি ইংরেজি খবর পড়বেন। আমি তখন ইন্টারে পড়ি, মানে আইকম বলা হতো, ইন্টারমিডিয়েট অফ কমার্স, আমি কমার্স কলেজে পড়তাম। তো খুলনা রেডিওতে উনি আমাকে নিয়ে গেলেন, উনি খবর পড়বেন। তো ওই সময়ই আমার ভেতরে জাগলো যে আমিও তাহলে খবর পাঠক হব। তো উনি আর সুযোগ পেলেন না। আমি তখন থেকে, আমি কিন্তু কোনো খবর পাঠের জন্য তখন কোনো কোর্স করিনি। তা আমার ওই সময় থেকেই, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন থেকেই আমি বাসায় পত্রিকা নিয়ে, ইত্তেফাক তো তখনও সাধু ভাষায় লিখতো, এখনও লিখে, যেসব পত্রিকাগুলো চলিত ভাষায় লিখতেন ওই খবরগুলো, আমি নিউজগুলো খবরের মতো করে পড়তাম। তা আমাদের ওই সময় ন্যাশনাল টেপ রেকর্ডার ছিল, এরকম কয়েকটা আমি নষ্ট করেছি। মাইক্রোফোনও আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম। ওই মাইক্রোফোনটা এই টেপ রেকর্ডারের সাথে দিয়ে আমি ঠিক খবরের মতো পড়তাম। বিভিন্ন আমাদের সিনিয়র যারা ছিলেন, মতিউর রহমান, রেহানা পারভিন, তারপরে ইমরুল চৌধুরী, ওদের স্টাইল করে খবর পড়তাম, আবার নিজের মতোই পড়তাম। যেমন ইমরুল চৌধুরী আমাদের, উনি কিন্তু কবি, উনি পড়তেন ইমরুল চৌধুরী, আবার রেহানা আপা পড়তেন সিম্পলভাবে, মতিউর রহমান, এরকম এক একজনের স্টাইল করে করে আমি পড়তাম। এবং তখন কিন্তু 60 মিনিটের টেপ রেকর্ড ফিতা পাওয়া যেত, হ্যাঁ ওই ক্যাসেট বলা হয় ওটাকে, ওইটা আমি রেকর্ড করতাম, আবার ওটা শুনতাম, আবার কাটতাম। এইভাবে করে করে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করেছি যে আমি খবর পাঠক হব ইনশাআল্লাহ। তো তখন একজন হোমিও ডাক্তার ছিলেন, ওনার কাছে আমি ইংরেজিতে প্রনাউন্সিয়েশনটা শেখার জন্য আমি গিয়েছিলাম। তো উনি আমাকে শেখাবেন। পরে আর আমার দেখলাম যে ইংরেজিতে আমি যাব না, আমি বাংলায় খবর পাঠ করব, যার জন্য আমি নিজেই প্র্যাকটিস করতাম, মানুষের খবর শুনতাম সিনিয়রদের, এবং ওইভাবে করতে করতে একবার অডিশন দিলাম। আমার রেডিও লাইফে আমি খুলনায়, ঢাকায়, চিটাগাং যখন যেখানে গিয়েছি, তা আমি কোনো সময় অডিশনে ফেল করিনি। শুধু ওটা না, আমি আমার শিক্ষা জীবনেও আমি 9-এর পরে আর কোনো ফেল করিনি। কারণ 9 থেকেই হচ্ছে আমার গতি চেঞ্জ হলো। ওই যে বললাম যে একটা লোক ঘাড়ে হাত দিয়ে আমাকে বলল, ওর পরের থেকে আমি আমার সমস্ত কিছু নিজ দায়িত্বে আমি চেষ্টা করে কাজ করতাম।
তা স্ট্রাগল জীবনে হচ্ছে একটা বড় জিনিস, যে আমি আমার লেখাপড়া থেকে শুরু করে যাই করি না কেন চেষ্টা করে যেতে হবে, শুধু অল্প চেষ্টা না, খুব বড় ধরনের চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন, কারণ আমি একটা বাস্তব প্রমাণ যে আমি খবর পাঠের জন্য কোনো কারোর কাছে শিখিনি, আমি নিজে নিজে অন্যদেরটা অডিও শুনে আমি খবর পাঠ করতাম। এবার আসি লেখালেখিতে। লেখালেখিতে আসা, একটু আগেও বললাম যে আমাদের এক স্যার ছিলেন গোলাম মুস্তাফা সিন্দাইনি, ওনার কাছে আমি গল্প লেখা প্রথম শুরু করলাম। তা প্রথম গল্পই ছিল আমার সেই মেয়েটি। ওটা রেডিওতে প্রচার হয় 1987 সালে খুলনা রেডিওতে। এরপরে আমি ওটা একটু খুশি হলাম কি ওটা আমাকে বাধ্য হয়ে লিখতে হলো। আমার খবর পাঠ হচ্ছে 1988 সালের অক্টোবর থেকে, চট্টগ্রাম থেকে আমি প্রথমে শুরু করি খবর পাঠ। ওখান থেকেই রোকেয়া হায়দারের হয়, রোকেয়া হায়দার ওখান থেকে শুরু করলো। তা আমি যখন ওই কণ্ঠ দিব তার আগেই ভাবলাম যে আমি তাহলে আমার কণ্ঠ কেমন সেটা আমি অন্য কোনো মাধ্যমে চেষ্টা করে যাই, যার জন্যই আমি নবীন ভুবন একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো, ওখানে আমি গল্প পাঠ করতাম। গল্প পাঠ, তারপরে যুব সমাজের জন্য অনুষ্ঠান, কুটির শিল্পের উপর আমার লেখা ছিল, সেগুলো প্রচার হলো। তখন দেখলাম যে হ্যাঁ, এই কণ্ঠ দিয়ে খবর পড়া যায়। তখন প্রথম অডিশনটা দিলাম আমি চট্টগ্রামে, এয়ারফোর্সে আমার চাকরি হয়েছিল, ওখানে অডিশনটা দিলাম। প্রায় 600-700 মতো ছিল, আমি প্রথম হয়েছিলাম। যে আমি যখন টেকার পরে আমাকে কিন্তু প্রথম খবর যে পাঠ করতে দিল, আঞ্চলিক ভাষায় কিছু কথা থাকে, ত্রিপুরাদের নাম, চাকমাদের নাম, সেই নামগুলো আমি সুন্দর করে পড়তে পারতাম। আমাকে বলতো আপনি এই নামগুলো এভাবে পড়তে পারেন কিভাবে, চাকমাদের নাম। তা আমি আসলে প্র্যাকটিস করতাম, তা পারতাম। তা আমার এই মুহূর্তে আমি আরেকটা কথা বলি, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যখন মারা যান, তখন কিন্তু ঢাকার খবর হচ্ছে সকাল 7টায়, আর হতো রাত 8:30টায়। তখন কিন্তু ঘন্টায় ঘন্টায় খবর ছিল না। আর বিকেল 5:30টায় ছিল হচ্ছে খবর চট্টগ্রামে। তো চট্টগ্রামে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের যে প্লেন ক্র্যাশ হয়ে মারা যায়, ওই খবরটা প্রথম বাংলাদেশ থেকে আমি পড়েছিলাম। আমার সৌভাগ্যটা আমার মনে আছে যে খবরটা পড়লাম। এটা আমি বাড়তি কথাটা বললাম, কিন্তু স্ট্রাগলের কথা যেহেতু বলছেন, তারপরে ওই খবরে যখন আমি চালু হয়েই গেল, আর ওই সময় পাশাপাশি আমি নবীন ভবনে করতাম সাহিত্যের অনুষ্ঠান। এরপরে আমার অনেক দিন গ্যাপ যাওয়ার পরে ফ্যামিলিগতভাবে আমার ভিতরে একটা বড় ধরনের আঘাত আসলো। অনেকেই বলে যে আঘাত না খেলে কবি হওয়া যায় না। কথাটা একেবারেও সত্য না, আবার একেবারেও মিথ্যা না। কারণ আঘাত থেকে হচ্ছে দুঃখ আসে, দুঃখ থেকে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ভালো কথা আসে, ভাব আসে। তা আমি লেখালেখিতে এগোই আবার পিছিয়ে যাই, কারণ হচ্ছে অনেককে আমি দেখতাম যে কবিদেরকে তেমন একটা মূল্যায়ন করা হতো না। আবার আমি ভাবতাম যে না, আমি লিখব, মূল্যায়নের দরকার নেই, আমার লেখা আমি লিখব। এইভাবেই আমি হাজারো প্রতিকূলতার মধ্য থেকেই আমি আমার লেখাটাকে টিকিয়ে রেখেছি। আর তার চেয়েও বড়, সবচেয়ে আমি যেটা ধরে রেখেছি, এখনও 36 বছর হয় আমার খবর পাঠ। আমি খবর পাঠ এখনও ছাড়িনি। যতদিন এই বৃদ্ধ হতে হতে যতদিন আমার কণ্ঠে আসবে, এবং যতদিন পর্যন্ত আমার জড়তা না আসে, এবং রেডিও যতদিন পর্যন্ত আমাকে রাখে, আমার ইচ্ছে আমি ততদিন পর্যন্ত খবর পাঠ করব। আর লেখালেখির চেষ্টাটাও আমি এখনও চালিয়ে যাচ্ছি। আমি আমার ছেলেকে অনেক সময় বলি যে প্রচুর কষ্ট করতে হয়, পড়াশোনাও আমাদের যেমন 8-10 ঘন্টা চাকরি করতে হয়, এটা ডিউটি, তোমাদেরও একটা ডিউটি। কারণ এই 8-10 ঘন্টা তোমাদেরও একটা চাকরি, তোমাদের চাকরিটা কি পড়াশোনা করা। রবিউল মাশরাফি আজকে একটা ভিন্ন কথা বললেন। ভিন্ন কথাটা এটা আমি কখনো চিন্তা করিনি বা শিখি নাই। মানে মানুষের শিখার বয়স তো থাকে না, কোন জায়গাতে কোন শব্দটা শেখা যায়, কোন বিষয়টা শেখা যায়, আজকে সেটা বুঝতে পারলাম। রবিউল মাশরাফি একটা চমৎকার কথা বলছেন, সেটা হলো যে আমি যে চাকরি করছি, রবিউল মাশরাফি যে চাকরি করছে সেখানে সে 8 ঘন্টা ডিউটি করছে, কিন্তু আমার সন্তান সে তো শুধুই এরকম না, তার জন্য ডিউটি। এই যে তাকে ডিউটির মধ্যে নিয়ে আসার যে চিন্তাটা, যে তাকেও 8 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, সেই ডিউটিটা কি শুধুই পড়ালেখা। চমৎকার। এই বয়সটা, এই সময়টা আমিও পার করে এসেছি। আমি আমার ডিউটি পালনের অনেক সময় অপারগ হয়েছি,
এখন আমি আমার সন্তানকে শেখাবো তোমার ডিউটিটা কি, তোমার ডিউটি হলো পড়ালেখা। এই পড়ালেখাটা যদি সে চালায় তো সে তার পুরস্কারটা পাবে। আমি পুরস্কার পাই প্রতি মাসে, একটা স্যালারি পাচ্ছি, রবিবার মাসে পাচ্ছে XYZ যারা চাকরি করছে তারা পাচ্ছে, এবং এই পুরস্কারটা যারা ব্যবসা করছে তারা কিন্তু তাদের ডিউটিটা আরও বেশি। সেটা হলো যে তার হয়তো 24 ঘন্টাই ডিউটি, কারণ কি সে ঘুমাইলেও তার ব্যবসা নিয়ে চিন্তা করে ঘুমায়, অতএব তার ডিউটি শেষই নেই। এবং আমার সন্তানরা, তোমরা মনে রাখো যে তোমাদের ডিউটির সময়টা কত, হ্যাঁ, তার মূল্য, হ্যাঁ, অনেক কিছু সাথে সাথেই পাওয়া যায় না, কিছু জিনিস রেখে দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে পুরস্কার দিবেন বলছেন তার জন্য রেখে দিয়েছেন, এবং আমরাও কিন্তু রেখে দেই। আমি 1 মাস চাকরি করার পরে আমাকে 1 মাস পরে স্যালারিটা দেওয়া হচ্ছে, সেখানেও রেখে দেওয়া হয়। কিন্তু কি কারোর ডিউরেশনটা বেশি, কারোর ডিউরেশনটা কম, এইটাই পার্থক্য। হ্যাঁ, আমরা আবার একটু ফিরে আসবো রুবেল মাশরাফির কাছে। যেহেতু সে সাহিত্য নিয়ে তার জার্নিটা অনেক বড়, জীবনের অনেক পার্ট আছে, অনেক পার্টগুলো আমরা আজ কথা বলবো না হয়তো, হ্যাঁ, আমরা পার্ট নিয়ে কথা বলবো। রুবেল মাশরাফির এ পর্যন্ত 2টি বই প্রকাশিত হয়েছে। 2টা বইয়ের প্রকাশের মধ্যে একটি হলো মায়াবী জ্যোৎস্না রাত, অন্যটি হলো চুম্বক সিংহাসন। 2টা বই তার ছন্দবদ্ধ, চমৎকার। রুবেল মাশরাফির বিষয়ে আরেকটু বলে নিচ্ছি। সে অনেক বেশি প্রাউড ফিল করে। সে ছন্দ লেখা খুবই পারঙ্গম। সবাই ছন্দ লিখতে পারে না, আমি বলি যে পারে না বা চেষ্টা করে না। পারে না বলে কোনো শব্দ নেই, মানুষের পারে না বলে কোনো শব্দ থাকে না। সেখান থেকে বলবো সে অনেকে লিখে না, কিন্তু রুবেল মাশরাফি ছন্দবদ্ধ লিখতেই পছন্দ করে। এটা তার একটা নিজস্ব চরিত্র। সেই চরিত্রের জায়গা থেকে আমি তার অনেক লেখা পড়েছি, অনেক লেখায় হাত দিয়েছি, কলম চালিয়েছি, দুজনের সাথে বাদ অনুবাদ হয়েছে, কেন আপনি বললেন এটা হয়নি, বা আপনার তার যুক্তি দেন, অনেকগুলো বিষয় নিয়েছে। আজ আমরা শুনবো যে তার বইয়ের যে জন্ম, একটা সন্তান জন্ম দেওয়ার যে এই ধরনের আনন্দ, বেদনা, কষ্ট জায়গা থাকে, রুবেল মাশরাফির 2টা বই, 2টা সন্তান নিয়ে কথা শুনবো। রুবেল মাশরাফি, আপনার 2টা বইয়ের কথা শুনবো। আমার একটা কথা মহিউদ্দিন আকবর ভাই বলতেন যে রুবেল ভাই বই বের করেন না কেন। তা আমি বলতাম যে আসলে আমি একটু ধীরে ধীরে এগোই। আমি সেই 87 থেকে লিখি, এবং ওই সময় রেডিওতে তো পড়তামই। আর আমার প্রথম গল্প কিন্তু প্রিন্টে যায়, সেটাও 87-এ, অর্থাৎ 1987 সালে। ওটার নাম ছিল হচ্ছে যৌতুক। তো ওই যৌতুক গল্পটা আমার বড় ভাই শাশুড়ি পড়েছিল। উনি আমার আব্বার মামাতো বোন। তো সেই ফুফু আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল ওনার মেয়েকে। তো বিয়ে হওয়ারও আরও কয়েক বছর পরে আমার নিজের কানে শোনা আমাকে বলছিল যে তোমার ওই গল্পটা পড়েই আমি আমার মেয়েকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছি। এটা খুব ছিল আমার জন্য, খুব আমি প্রাউড ফিল করি যে ওই একটা গল্পের জন্য তার মেয়েকে আমার বড় ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। যাক, আমি খুব ধীরে ধীরে ওই তখন থেকেই কিন্তু আমি বই, তখন তো কবিতা লিখতাম না, কবিতা লেখা শুরু করেছি আরও পরে। তা আমি অনেক কবিতা লেখার পরেও বই বের করি না, কারণ হচ্ছে আমার কবিতাগুলো অনেক এডিট করি, আমি নিজেও করি। আবার যারা সমালোচক থাকেন, আফসার নিজাম ভাইও সমালোচক, উনি ভালো একজন সমালোচক, উনি সমালোচনা করতে পারেন এবং ভুলটা যে ধরে দেন সেই ভুলগুলো ধরে দেওয়া একেবারে সঠিক থাকে। এবং আমার এই ধারণ ক্ষমতাটা অনেক বেশি যে কেউ যদি আমার কবিতায় ভুল ধরে আমার এই জীবদ্দশায়, তাহলে আমি তার প্রতি আরও বেশি খুশি হই, কারণ তখন আমি আমার জীবদ্দশায় ওই সংশোধনটা করতে পারবো। তো যাই হোক, অনেক ইসের পরে আমার কিন্তু আরও অনেক বছর আগেই 2012 সালে আমার পাণ্ডুলিপি রেডি করা হচ্ছে ইসের ভ্রমণ কাহিনীর। মহিউদ্দিন আকবর ভাই বললেন যে না, আপনি প্রথম কবিতার বই বের করেন। তখন এই বইটা মায়াবী জ্যোৎস্না রাত, এই নামটা দেওয়াও মহিউদ্দিন আকবর ভাই অত্যন্ত ভালো মানুষ উনি। তো এই বইটা আমি প্রথম বের করি। এর মধ্যে যে কটা কবিতা আছে, এই কবিতার মধ্যে কোনো কবিতার মধ্যে, একটা কবিতার মধ্যে ছন্দে কোনো ভুল নেই। আপনি বলেছেন যে প্রাউড ফিল করি, হ্যাঁ আমি প্রাউড ফিল করি। এখানে যে কটা কবিতা আছে কোনো কবিতার প্রত্যেকটাই ছন্দবদ্ধ। ছন্দবদ্ধ বলতে শুধু না, অন্তমিল না, অন্তমিল আরেকটা জিনিস। অন্তমিল ছাড়াও আছে, ছন্দে আছে, যেমন অক্ষরবৃত্ত ছন্দে একটু কম দেওয়া হয়, অন্তমিল দেওয়াও হয়,
কিন্তু ছড়া যদি হয় ছড়াতেও অন্তমিল হচ্ছে বাধ্যতামূলক। হ্যাঁ, বাধ্যতামূলক। গানের ক্ষেত্রেও তাই, গানের ক্ষেত্রে হচ্ছে একেবারে বাধ্যতামূলক, কিন্তু ছড়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমিও ব্যতিক্রম করেছি যে ঠিক আছে অন্তমিল না দিয়ে আমি ছড়া লিখবো, আমি লিখেছি দেখানোর জন্য, জাস্ট একটা করার জন্য। তো এটা হচ্ছে আমার প্রথম বই মায়াবী জ্যোৎস্নারাত। সেকেন্ড বই হচ্ছে চুম্বক সিংহাসন। এই যে প্রচ্ছদটা দেখছেন হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না, চুম্বক সিংহাসনের সাথে মিল রেখে এই প্রচ্ছদটা তৈরি করেছেন আমাদের আফসান নিজাম ভাই। এর মধ্যে আগের থেকে বর্তমান সময় পর্যন্ত রাজা আছে, ঘোড়া আছে, প্রাসাদ আছে, বিভিন্ন, অর্থাৎ চুম্বকের যে সিংহাসনটা যে চুম্বকের মতো আমরা ধরে রাখি সেই সংক্রান্ত এখানে বিভিন্ন ছবি আছে এই প্রচ্ছদে। এই চুম্বক সিংহাসনটা আমি মায়াবী জ্যোৎস্নারাতের চেয়েও এই চুম্বক সিংহাসনটা বের করে বেশি আনন্দিত, কারণ চুম্বক সিংহাসনে আমি অনেক কথা বলতে পেরেছি কুরাজনীতিবিদদের জন্য। আমাকে কেন এই সিংহাসনে যাওয়ার জন্য মানুষ খুন করতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে ওই সিংহাসনে যেতেই হবে, অথবা আমি গিয়েছি, এখন এই সিংহাসনটা আমাকে কেন ধরে রাখতেই হবে, আমি কেন ছেড়ে দিতে পারবো না, এমন কি আছে এখানে? হ্যাঁ, কি আছে আপনারা সবাই জানেন, আমিও জানি, কিন্তু ওই লোভ যে ত্যাগ করতে পারে সেই হচ্ছে মানুষ। আমি কেন এই সিংহাসনে বসে মানুষ মারব? আমি কেন এই সিংহাসনে বসে জনগণের টাকা খেয়ে ফেলব? আমার টাকায় সরকার চলে কিভাবে? আমি ট্যাক্স দেই, প্রতি মাসে আমার থেকে টাকা কেটে নিচ্ছে অনেক টাকা। ধরেন আমি অঙ্কটা বলতে যাচ্ছি না, কিন্তু আমার যে টাকাটা ট্যাক্স বাবদ কেটে নিচ্ছে প্রতি মাসে, গার্মেন্টসের অনেক শ্রমিকের ওই টাকাটা বেতন, তার সংসার চলে। তাহলে কি আমার ট্যাক্সে একজন মানুষের সংসার চলে? আমার টাকায় মন্ত্রী চলছে, আমার টাকায় আপনি বেতন পাচ্ছেন, আমার টাকায় সেনাবাহিনীও বেতন পাচ্ছে, আমার টাকায় প্রত্যেকেই বেতন পাচ্ছে, আমার টাকায় এই দেশের উন্নতি হয়েছে। তাহলে আপনি আমার টাকায় একবেলা দুবেলা ভাত খাবেন, আবার আপনি আমাকেই মারবেন বা আমার দেশের ক্ষতি করবেন বা কুরাজনীতি করবেন কেন? প্রচণ্ড কষ্ট নিয়ে এই কথাগুলো আমার বলা। জহির রায়হান সম্পর্কে আমরা জানি একজন মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, এবং মুক্তিযুদ্ধের উপর তার বিখ্যাত অনেকগুলো ফিল্ম আছে। তার একটা ছোট গল্প আছে, নাম হলো সময়ের প্রয়োজনে, মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, আমরা এই যে আন্দোলন, এই যে চিন্তা, এই যে সমাজকে পরিবর্তনে এখনকার তরুণরা কি সেই তাদের কি সময়ের প্রয়োজনে আজ তাদের এই অবস্থান? রাজনীতি আসলে রাজার নীতি, যেটা হচ্ছে যারা লিড দেবে দেশকে, কিন্তু কল্যাণ রাষ্ট্রের মূল থিম কি? রাষ্ট্রের এবং জনগণের কল্যাণ করা। কিন্তু আগে ছিল তখন মানুষের কল্যাণ করতেন। এখন কিন্তু আসলেই সময়ের রাজনীতি বা সময়ের প্রয়োজনেই সে তার নিজের স্বার্থের রাজনীতিগুলো করে। এখন আপনি এখানে হচ্ছে একেবারেই এক একটা স্লট, মানে এক একটা সিনেমার মধ্যে যেমন এক একটা প্লট আসে, গল্পের মধ্যে যেমন আসে, ঠিক এখানেও রাজনীতিগুলো এখন সময়ের প্রয়োজনে বিভিন্ন ধারা এসে বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম আন্দোলন করে, বিভিন্ন রকম নিপীড়ন করে জনগণের উপরে। আমার কথা বলতে গেলেও খুব কষ্ট লাগে যে একজন মানুষ, জনপ্রতিনিধি, সে কেন তার নিজের কথা চিন্তা করবে? তার সময়ের জন্য, তার নিজের বর্তমান সময়ের বা যখনই একটা সময়ের জন্য যে সে যা করে সেটার জন্য করবে কেন? সে আজীবনের জন্য ভালো থাকবে এবং ভালো কাজ করবে। এটাই হচ্ছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রতিটি মানুষেরই সেটা করা উচিত। কারণ আমি যদি আজ ভালো কাজ করে যাই, তাহলে আজীবন পৃথিবীর মানুষ, আমার পরেও যারা আসবেন, তারা আমাকে মনে রাখবেন। আজকে নজরুলকে আমরা কেন এত মনে রাখি? কারণ নজরুল সাম্যবাদের কবি, নজরুল সমস্ত মানুষের কল্যাণের জন্য এবং মানুষের, বিশেষ করে নিপীড়িত মানুষের জন্যই সে বেশি লিখে গেছেন। আমি যদি এখানে পাশাপাশি রবীন্দ্রনাথকে আনি, রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমি এখানে কম্পেয়ার ওভাবে করব না, কিন্তু রবীন্দ্রনাথ জনগণের কথা কতটুকু বলে গেছেন, নজরুল কিন্তু সম্পূর্ণ বলে গেছেন।
আমরা জানি তরুণরা রাষ্ট্রের প্রধান সম্পদ। আমি বলতেছি, আবার বলছি, সম্পদ। সেই তরুণরা যখন মারা যায়, তরুণরা যখন পঙ্গু হয়ে যায়, তরুণরা যখন অন্ধ হয়ে যায়, তখন কি একটা দেশের, একটা রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব? এই সময় সম্ভব যদি না হয়, এই যে নিপীড়নের জায়গা থেকে একজন কবি, একজন শিল্পী, একজন সাংস্কৃতিক সেবী, তাদের অবস্থানটা কি হবে? রবিন মাশরাফি, আপনি তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সংবাদ পাঠক, আপনার কাছে সেই বয়ানটা জানতে চাই। এটা কঠিন না, সহজই। সেটা হচ্ছে প্রত্যেক মানুষ তার জায়গা থেকে ভালো দিকটাকে বেছে নেবে এবং লিড দেবে। তার মধ্যে এখন যে সময় তরুণ সমাজ, তরুণ বলে না, কেউই অন্ধ হলে চলবে না। দেখেন, তরুণদের মধ্যেই সবচেয়ে হচ্ছে উদ্দীপনা বেশি থাকে। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে শুধু তরুণ না, প্রবীণদের মধ্যেও তারুণ্যের ছোঁয়া পাওয়া যায়। আমি এখানে কবি শাহিদা ইসলামের কথাও বলবো। তার একটা নামই আছে সংগঠনের, যে প্রবীণ তারুণ্য। অর্থাৎ আমরা যারা প্রবীণ তাদের মধ্যেও তারুণ্য আছে। এরকম অনেক কবি, অনেক রাজনীতিবিদ, অনেক সাংবাদিক, অনেক সংবাদ পাঠক, আপনারাও সবাই আছেন, অনেক সংগঠক। তা তরুণরা অন্ধ হবে না, কেউই অন্ধ হব না। কিন্তু এখন যদি কেউ অন্ধ হয়ে যায় অথবা অন্ধ নাই হোক, আমাদের কাজ কি? সাহিত্যিকদের কাজ কি? আমরা পথ দেখাবো। ধর্মও কিন্তু পথ দেখায় মানুষকে। কি পথ দেখায়? আল্লাহর পথে চলার, আলোর পথে চলার, সহজ পথে চলার, কল্যাণের দিকে চলার পথ দেখায় ধর্ম। এবং সেটা দেখিয়ে গেছেন কারা? নবীরা। নবীরা কিভাবে দেখিয়েছেন? আল্লাহর তরফ থেকে ওহী পেয়ে তারা দেখিয়েছেন। আর আমরা যারা কবি, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক, তারাও আমরা সমাজকে, অন্ধ সমাজকে চোখে আঙুল দিয়ে, মানে চোখে আঙুল বলতে অন্ধকে তো আর চোখে আঙুল দিয়ে দেখানো যায় না, এখানে আমরা সিম্বলিক অর্থেই বলছি, যে ওই অন্ধদেরকে আমরা আঙুল দিয়ে দেখাবো। আমাদের এটা দায়িত্ব। যদি আমরা এটা না করি তাহলে আমাদের কবি সাহিত্যিকদের বা সমাজসেবকদের বা রাজনীতিবিদদেরও অন্যায় হবে। আমি যদি অন্যায়কে সমর্থনও করলাম না, কোনো প্রতিবাদও করলাম না, তাহলে কিন্তু আমার প্রশ্রয় দেওয়া হলো। আমরা প্রশ্রয়ও দেব না। যদি আপনি আপনার জায়গা থেকে এর বিরুদ্ধে কথা না বলেন, তাহলে কিন্তু আমাদেরকে সেই অন্যায়টাকে মেনে নেওয়া হয় এবং সেই অন্যায়কারী হিসেবে আমিও কিছু না কিছু দায়ী থাকব। আমাদের সংগঠকদের থেকেও আমাদের প্রতিবাদ আসা উচিত সকল অন্যায়ের বিরুদ্ধে। আমি বর্তমান রাজনীতির কথা বলছি না, এই ক্ষেত্রে সব সময়ের জন্যই বলছি যে আমাদের চোখে যদি কখনো ধরা পড়ে কেউ অন্যায় করছে, আমরা আমাদের প্রথমে তাকে বলতে পারি। যদি না বলার সুযোগ থাকে তাহলে সবাইকে তো আর বলা সম্ভব না, কিন্তু কবির হাতে কলম থাকে, সেই কলম দিয়ে আপনি লিখে যান, প্রতিবাদ ওভাবেই উঠুক। আপনাকে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, মানুষ না। এই কলমকে আল্লাহ, অর্থাৎ নূরের কলমকে আল্লাহ বলছিলেন কলম লিখো। তখন থেকে কিন্তু লেখা শুরু হয়, আমাদের আমলনামা থেকে শুরু, বা আল্লাহ প্রথম থেকেই যত কিছু লেখা শুরু হয়েছে কিন্তু কলম দিয়ে, নূরের কলম, অর্থাৎ আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম। আমরাও সেই কলম ধরে রেখেছি। আমাদের এই কলম দিয়ে যেন কোনোদিনও কোনো স্লাং কথা না আসে, অন্যায় কথা না আসে, আমরা যেন সত্যিকার প্রতিবাদ যেটা সেটা করতে পারি। অন্যায়ভাবে খামাকে একজন মানুষকে আমরা মানুষের বিরুদ্ধে কেন আমরা লিখবো? যেমন এখন সাংবাদিকরা, অনেক মিডিয়া ব্যক্তিত্ব আছে, একজন ভালো মানুষকে সে মিথ্যা সংবাদ প্রচার করে খারাপ বানিয়ে দিচ্ছে, অনেক সংবাদগুলোকে মিথ্যা দিয়ে ঢেকে দিচ্ছে আসল জিনিসটাকে। এরকমও হয়েছে যে আমি আপনাকে মেরেছি, আমি আবার আপনার মা বাবাকে ধরে কান্নাকাটি করছে, আরে আমি আফসার নিজামকে আমি একটা ঘুষি মারলাম, এটা কত বড় অন্যায় হয়েছে, বা আমি মেরেই ফেলেছি আপনাকে। কিন্তু আবার আপনার আব্বার কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে তাকে জড়ায় ধরে কান্নাকাটি করছি। এটা কিন্তু আমার নীতির বিরুদ্ধে। অর্থাৎ আমি আমার কলম দিয়ে বা আমার অ্যাটিটিউড দিয়ে বা আমার কর্ম দিয়ে আমি কিন্তু খারাপ জিনিস করলাম। আমরা করব ভালো, কবিরা হবে স্বচ্ছ। এখানে আমি আতিক হেলাল ভাইয়ের একটা কথা বলি। সে বলে, কোনো গ্রামে যদি কেউ কোনো উত্তর না দিতে পারে
কোনো ক্যালেন্ডার আজকে কয় তারিখ জানতে না পারে, তাহলে গ্রামবাসীরা কিন্তু কার কাছে যায়? কবির কাছে যায়। কারণ কবির ওই বিশ্বাসটুকু সবাই জানে যে কবি সত্য কথা বলবে। হ্যাঁ, কবির সত্য কথা বলা উচিত। আমরা সবাই সব সময় সত্য কথা বলবো, সত্য কথা লিখব। আমাদের দ্বারা যেন কখনোই মিথ্যা না লেখা হয়, আর আমরা যা লিখব তা যেন কল্যাণকর হয়, এবং আল্লাহও যেন আমাদের লেখায় খুশি হয়। প্রিয় দর্শক, আমরা দেখছি সেবারের সাহিত্য অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অতিথি আছেন রবিউল মাশরাফি, আমাদের সাথে কথা বলছেন। তার সাথে কথা বলতে বলতে আমাদের সময় অনেকটা গড়িয়ে গেল। আমরা এখন শেষ করব। সেবারও অনুষ্ঠানে আপনার কেমন লাগলো? ভালো তো বলতেই হবে, আর তার চেয়েও ভালো লাগলো আপনার প্রশ্নগুলো, আর আমার আরও ভালো লাগলো প্রাণ খুলে কথাগুলো বলতে পারলাম। প্রাণ খুলে বলতে এলাবোরেট যদি আরও করি তাহলে তো অনেক বড়ই হতো, কিন্তু আমাদের সংক্ষিপ্ত করতেই হবে, কারণ দর্শক তো এত বেশি শুনতে চাইবে না। তা আপনাদের এই অনুষ্ঠানটা, এই টিভিটা, এটা সেবারুটা চালু থাকুক, কারণ আপনাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কল্যাণ করা মানুষের, যেন আপনাদের এই লাইভ থেকে বা এই কথোপকথন থেকে মানুষ উপকৃত হয়, যেটা আমরা আরও আগেও জেনেছি। আপনাদের কর্মগুলোও তাই। আমার খুবই ভালো লেগেছে। আফসার নিজাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেই বলি যে এই যে অনুষ্ঠানটা হলো, এই কথাগুলো হলো, আমার অত্যন্ত ভালো লেগেছে। এটা ধারাবাহিকভাবে এভাবেই চলুক, সেটা আল্লাহর কাছেও দোয়া চাই, আপনাকেও বলি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আফসার নিজাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।